আজকে শিয়ালদার আপনি স্টেশনে আমাদের দেখছেন, এখানে শিয়ালদা ডিভিশনের যিনি ডিআরএম স্যার আছে তার কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম। তাকে আমরা বললাম, তাকে আমরা জানালাম যে আমাদের ভারতীয় রেল বিভিন্ন সময় বিভিন্নভাবে যাত্রী পরিষেবা দিয়ে আসছে। ভারতীয় রেল সামাজিক অনুষ্ঠানেও সাথে সাথে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও এক্সট্রা ট্রেন দিয়ে যাত্রীদেরকে পরিষেবা দিচ্ছে। আমাদের এখন আইপিএল শুরু হয়েছে, কলকাতার খেলা ইডেন গার্ডেন্সে খেলা থাকলে এক্সট্রা ট্রেন দিচ্ছে। বিভিন্ন ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, বিভিন্ন উৎসবে এক্সট্রা ট্রেন দিচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মানুষজনের সর্ববৃহৎ উৎসব হচ্ছে ঈদ। এই ঈদের নর্থ বেঙ্গলের মানুষজন সাউথ বেঙ্গল থেকে যাতে ঠিকঠাক যেতে পারে, এবং মাইগ্রেন্ট যারা লেবার আছেন, সাউথে আছে, মহারাষ্ট্রতে আছে, আপনার হরিয়ানাতে আছে, উত্তরপ্রদেশে আছে, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে, তারা এই সময় আসেন। এই সময় এসে বাড়িতে মানে ওয়েস্ট বেঙ্গলে আসে এবং বাড়িতে তারা যায়। ম্যাক্সিমাম তারা নর্থ বেঙ্গলের মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে। তাদের যে ট্রেনগুলো নিয়মিত যে ট্রেনগুলো চলে ওভারলোড হয়ে যায়, ফলে সাধারণ যাত্রীদের অসুবিধা হয়ে যায়। প্রতিনিয়ত যারা যাতায়াত করেন তাদের যেমন অসুবিধা হয়, সাথে সাথে যারা মাইগ্রেন্ট লেবার তাদেরও যাওয়াতে অনেক অসুবিধা হয়, এবং ফিরে যাওয়াতেও তাদের অনেক অসুবিধা হয়। ঈদের 1 সপ্তাহ 10 দিনের পর থেকে তারা কন্টিনিউ আবার তাদের গন্তব্যস্থলে অর্থাৎ কাজের জায়গায় ফিরতে চায়। এবং হেভি অংশের ছাত্রছাত্রী কলকাতাতে তারা আছে। এই ছাত্রছাত্রীর মধ্যে ভিন্ন সম্প্রদায়ের আছে, ভিন্ন বর্ণের আছে, কারণ সরকারি যখন ছুটি পড়বে তারা আবার এই 2-3 দিন বাড়িতে তারা কাটিয়ে আসতে চাইবে। ফলে ছাত্রছাত্রীরাও যেতে গেলেও তাদের অনেকটা অসুবিধার সম্মুখীন হয়। সেই জন্য যাতে এক্সট্রা ট্রেন অ্যালট করে সেই জন্য ডিআরএম স্যারের কাছে গিয়েছি। তিনি কথাগুলো গুরুত্ব সহকারে শুনেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন এই বিষয়টা নিয়ে তিনি তার যে বলার জায়গা সেখানে রাখবেন। এবং এই দাবিটা শুধু নওশাদ সিদ্দিকী বা আইএসএফের একার নয়, এটা কিন্তু অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই দাবিটা বারবার উত্থাপন হয়েছে। আজকে আমি এসেছি, আমি দাবিটা রেখেছি, রিকোয়েস্ট করে রেখেছি, ডেপুটেশন দিয়েছি। তিনি আশা করছি আমাদের মানে যাত্রীর সহায়তার কথা ভেবে, যাত্রী পরিষেবার কথা ভেবে, রেলের এবং বাড়তি ইনকামের কথা ভেবে তিনি এই ঈদের সময় যা নর্থ বেঙ্গলে যাওয়ার ক্ষেত্রে এবং ঈদের থেকে নর্থ বেঙ্গল থেকে আসার ক্ষেত্রেও যে এক্সট্রা ট্রেন যাতে অ্যালট করে তার জন্য আবেদন করছি। আমরা এর আগেও দেখেছি দুর্গাপুজোর সময়, তারপরে গঙ্গাসাগর মেলায়, কিছুদিন আগে আইপিএল খেলা হলো, সেখানেও কিন্তু অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। হ্যাঁ, কোনো বছর কিন্তু ঈদের ক্ষেত্রে এই অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয় না, বরং ভাড়া বাড়ানো হয়, ট্রেন কমিয়ে দেওয়া যায়, এরকম নানা অভিযোগ আসে। না, ভাড়া বাড়ানো হয়েছে বলে এই অভিযোগ আমার কাছে জানা নাই, তবে ট্রেন কয়েকবার ক্যান্সেল হচ্ছিল এই অভিযোগ শুনেছিলাম। এবার টেকনিক্যাল কিছু ব্যাপার থাকে, এবং ইতিপূর্বে এই ধরনের অফিসিয়ালি কেউ ডিআরএম স্যারকে গিয়ে জানিয়েছেন কি বলতে পারবো না, সেই জন্য অফিসিয়ালি গিয়ে জানালাম। একটা প্রুফ থাকলো আমাদের কাছে, একটা রেকর্ড থাকলো যে আমরা রেলকে জানিয়েছিলাম, শিয়ালদা ডিভিশনকে জানিয়েছিলাম এটা করা দরকার। এতে শুধু যাত্রী পরিষেবা বাড়বে নয়, রেলের ইনকামও বাড়বে। আমরা রেলের ইনকাম বাড়ুক, সাথে সাথে নাগরিক পরিষেবা বাড়বে, দুটোর কথাই ভাবি। হ্যাঁ, আমি বলছি তো, বিভিন্ন ধর্মীয় উৎসবে, বিভিন্ন সামাজিক উৎসবে, খেলাধুলার ক্ষেত্রেও এক্সট্রা ট্রেন চালানো হয়েছে। কলকাতার ইতিহাসে বা শিয়ালদা ডিভিশনের ইতিহাসে অনেক রেকর্ড আছে। কতটা আশাবাদী? দেখুন, ওই কথাটা বলেছি, ডিআরএম স্যারের গুরুত্ব সহকারে শুনেছেন। আশা করছি এবারে পজিটিভ কিছু একটা হবে। অনুচ্ছেদ 121 131 আর্টিকেল 131-কে সামনে রেখে মামলা করলে টাকা দিতে বাধ্য। সুপ্রিম কোর্ট তখন গাইডলাইন দিয়ে দেবে, কিন্তু তা না করে শুধু চিৎকার করছে। ব্যাপারটা হচ্ছে অনেক ক্ষেত্রে টাকা দিলেও সে টাকাগুলো বেনিফিশিয়ারি যারা উপভোক্তা তাদেরকে না দিয়ে, আর বাস্তব কথা সেগুলোকে বিভিন্ন খাদে রাখছে, বা সেখান থেকে একটা সুদ হোক যাই হোক সেখান থেকে একটা ইন্টারেস্ট নিয়ে ওটা অন্যান্য খাতে খরচ করছে। ব্যাপারটা হচ্ছে এটা আইন বহির্ভূত বলে মনে করি। কেন্দ্র সরকার যে খাতে যে টাকা বা রাজ্য সরকার যে খাতে যে টাকা বরাদ্দ করছে তাকে সেই খাতেই খরচ করা দরকার, কিন্তু আমাদের রাজ্যে তার উল্টো হয়। আমি জাস্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ট্রাইবাল ডেভেলপমেন্ট আছে আমাদের রাজ্যে, ওই খাতে বরাদ্দকৃত টাকা অন্য দপ্তরে খরচ হয়। মাইনরিটি অ্যাফেয়ার্স, মাদ্রাসা এডুকেশন অ্যান্ড মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে যে টাকা বরাদ্দ করা হয় ওই টাকা দিয়ে অন্য দপ্তরের কাজ হয়। এগুলো তো বন্ধ হওয়া দরকার। বঙ্গ বিজেপি অনেক কথা বলেন, ভোটের সময় আসলে ভোট চলে গেলে সব ভুলে যায়। আর যদি বঙ্গ বিজেপি ঠিকঠাক করে এই বাংলার মানুষের হয়ে কথা বলতো, তাহলে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমার পরিবারকে দ্বিতীয়বারের জন্য আর কোর্টে ছুটতে হতো না। সিবিআই কি করেছে আমরাও দেখতে পাচ্ছি সব।
কিন্তু বাংলার ভোটার তালিকা থেকে বেছে বেছে নাকি হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে। অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন সুকান্ত মজুমদার। দেখো, সুকান্ত বাবুদের আর রাজনীতি করার কোনো জায়গা নেই হিন্দু মুসলমান ছাড়া, আর কোনো জায়গা নেই। ডেভেলপমেন্টের উপরে এরা কথা বলতে পারবো না। যদি প্রশ্ন করা হয় সুকান্ত বাবুদেরকে যে আপনাদের সরকার 2014 থেকে কেন্দ্রে চলছে, আপনারা একটা এইমস এক্সট্রা আনতে পেরেছেন? কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলায় আনতে পেরেছেন? আপনারা কেন্দ্রীয় ফান্ড স্পেশাল নিয়ে এসে বাংলার কি ডেভেলপ করেছেন? রাজ্য সরকার তো তলনিতে যাচ্ছে। এই দুরবস্থার কথা আমরা বারবার বলছি, কিন্তু কেন্দ্র সরকার আপনাদের এটা আপনাদের 2000 থার্ড টাইম আপনাদের এটা চলছে। তাহলে আপনারা কি করছেন? কেন্দ্রীয় কটা ফান্ড কত টাকা আনতে পেরেছে কেন্দ্র সরকারে? ব্যর্থ। আর প্রধান বিরোধী দল হওয়ার পরও রাজ্য সরকারের যে অন্যায় অনাচারগুলো হচ্ছে, 10 লক্ষ উচ্চশিক্ষায় শিক্ষিত অর্থাৎ বিএড করে বসে আছে ছেলে মেয়েরা আপনার আমার বাড়ির, তারা চাকরি পাচ্ছে না, নোটিফিকেশন হচ্ছে না। লাস্ট নোটিফিকেশন 2017 সালে আমরা শুনেছিলাম। এখন এদিকে লাখো লাখো শূন্যপদ পড়ে আছে। এই নিয়ে তাদের কোনো চর্চা নেই, শুধু হিন্দু মুসলমান। দেখুন, অনৈতিকভাবে অবৈধভাবে একটা হিন্দু ভোটারকে যদি নাম কাটে, তার জন্য নওশাদ সিদ্দিকী আইএসএফ লড়াই করবে। ঠিক একইভাবে ভিন্ন ধর্মে কাউকে অবৈধভাবে কারো নাম যদি অন্যায়ভাবে যদি কেটে দেওয়া হয়, তার বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু সুকান্ত বাবুদের এই হিন্দু মুসলমান ছাড়া আর কোনো সাবজেক্ট নেই পলিটিক্স করার। মূল্যবৃদ্ধি, বেকারত্বে হাসফাস যখন আমজনতা, তখন 24,000 টাকা বেতন বাড়লো সাংসদদের, সঙ্গে পেনশন, দৈনিক ভাতাও বৃদ্ধি। এবারে কি প্রতিবাদ হবে? একদম, আমি প্রতিবাদ করেছিলাম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে। বিধায়কদের ভাতা 40,000 টাকা বেরোচ্ছিল, 40,000 টাকা বেরোচ্ছিল, তারও প্রতিবাদ করেছিলাম। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বেরোছিলাম, হ্যাঁ বাড়া দরকার। এখন যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, যে টাকা মাইনে সে টাকা থেকে বাড়া দরকার। কেন্দ্রীয় সরকার একইভাবে আমি বলবো বাড়ানো দরকার, কিন্তু যেভাবে বাড়িয়ে দিয়েছে এক লাফে, সেই অর্থে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের মজুরির তালে মূল্যায়ন হচ্ছে না। স্কিল লেবার, আনস্কিল লেবারদেরও তাহলে তাদের মজুরিটা বাড়ানো দরকার। বিড়ি শ্রমিকদের মজুরিটা বাড়ানো দরকার। 1000 বিড়ি বাঁধলে 261 টাকা পাবে কেন? তাদেরও তো বাড়াতে হবে। শুধুমাত্র জনপ্রতিনিধিরা নিজেদের মতো করে বাড়িয়ে নেবো, আর অন্যদের ক্ষেত্রে কমিশন বসাতে হবে, আলোচনা করতে হবে, তারপরে হবে। এই দ্বিচারিত্রা বন্ধ করা হোক। এইখানে আমি জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা ভোট দিয়ে নেতা তৈরি করছেন, আর নেতারা নিজেদের স্বার্থের কথা ভাবছে, জনগণের কথা ভাবছে না। তাই আগামী দিনে এমন নেতা তৈরি করুন যে আগে জনগণের কথা ভাববে, তারপরে তাদের কথা ভাববে। আমি আমার কথা বলবো না, আমি একটা উদাহরণ দেবো। আমি আজকে আসছিলাম বিধাননগর স্পেশাল কোর্টে, এমপি এমএলএ কোর্ট যেটাকে বলে। আমার বিরুদ্ধে মামলা আছে। আমি আমার বিরুদ্ধে একাধিক মামলাতে আমাকে গ্রেফতার করে আমাকে প্রেসিডেন্সি জেলে রেখেছিল। আমার অ্যাজ এ এমএলএ ডিভিশন 1 ট্রিটমেন্ট পাওয়ার দরকার। আমি কিন্তু ওখানেই কোর্টে আমি নাকচ করেছিলাম যে আমি সাধারণ প্রিজনার্স যারা আছে তাদের মতো আমি ট্রিট নেব, কারণ আমি মনে করি তাদের ভোটে আমি ভিআইপি হয়েছি। আমি যাদের ভোটে ভিআইপি হয়েছে তাদেরকে আমি ভিভিআইপি মনে করি। সুতরাং তারা যখন স্পেশাল ট্রিট পাবে, তারপরে আমি জনপ্রতিনিধি তাদের ট্রিট নেব। আমি এটা বলে বলছি না যে আমি মহান। আমার বলার বক্তব্যটাই হচ্ছে যে আমাদেরকে সেই রকম জনপ্রতিনিধি তৈরি করতে হবে যারা তাদের ভোটারদের সম্মান দেয়, গুরুত্ব দেয়, তাদের অভাব অভিযোগগুলোকে সমাধান করার চেষ্টা করে। বর্জ্য পদার্থ বিপর্যয়ে হাহাকার হাওড়ায়, এবং 5 দিন পর দেখা গেল যে পুরমন্ত্রী সেখানে উপস্থিত হলেন আর বললেন 3 দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছে, এবং সমস্যা না মিটলে বলছে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ভুক্তভোগীরা। দেখুন, আমি এটা আজকে সমস্যা নয়, এটা যদি আমরা সায়েন্টিফিক ওয়েতে যাই সহজেই সমাধান হয়ে যাবে। কিন্তু এই সমস্যাগুলো সমাধান করার ইচ্ছা নাই। খেলা মেলা করবে, হাজার হাজার কোটি টাকা এটা খরচ করবে। এই ওয়েস্ট ম্যানেজমেন্টে যদি আমরা মানে ওয়ার্ল্ড ওয়াইজ যদি আমরা স্টাডি করি, এগুলোকেও আমরা আমাদের কাজেও লাগাতে পারি। এই বর্জ্য পদার্থগুলোকেও কিন্তু আবার এটাকে রিসাইকেল করতে পারলে, এটাকে ঠিকঠাক ভাবে ইউজ করতে পারলে আমাদের সম্পদ বাড়বে। দুর্ভাগ্যের বিষয়, ঠিকঠাক ভাবে ইউজ না করার ফলে, কোনো সায়েন্টিফিক ওয়েতে এটাকে ব্যবহার না করার ফলে সাধারণ মানুষেরা সমস্যায় জর্জরিত হচ্ছে। 3 দিন টাইম দিচ্ছে, আমার মনে হয় 3 দিনের মধ্যে সমাধান করতে পারবে না। বলছি, এই যে তৃণমূলের বিধায়ক, করণদিঘির তৃণমূলের বিধায়কের স্ত্রী, তিনি শ্রীমতী পম্পা পাল, তিনি আবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি। তার ওবিসি এবং এসসি সার্টিফিকেট, এইটাই তো প্রশ্ন আমার। এত ফেক মানে এসটি এসসি ওবিসি সার্টিফিকেট ছেড়ে গিয়েছে, আর কাদের হাতে? কদিন আগে দেখলেন না মালদা জেলাতে বাংলাদেশি একজন কোড আনকোড বলছি, তিনি নাকি বাংলাদেশি, তাকে এখানকার ওবিসি সার্টিফিকেট এখানে প্রদান হয়ে বসে আছে। তৃণমূলের সরকারের আমলে হবে না এই ধরনের কিছু, নয়, ইম্পসিবল, সবই পসিবল। টাকা দেবেন, সব সম্ভব। দেবত্ব সম্পত্তি আমরা যেটা জানি এটা হস্তান্তরযোগ্য নয়, সেটাও বিক্রি হয়ে যায়।
ওয়াকআপ সম্পত্তি হস্তান্তরযোগ্য নয় সেটা বিক্রি হয়ে যায়। রিফিউজি ল্যান্ড, আর ল্যান্ড যেটা রিফিউজি মানে সরকার থেকে আমাদের উদ্বাস মানে রিফিউজি ভাইদের জন্য যারা বরাদ্দ আছে সেটাই সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে। হয়নি এরকম কোনো কাজ এই সরকারের আমলে নেই। স্বামী বেঁচে আছে, স্ত্রী মানে মহিলা তিনি বিধবা ভাতা তুলে খাচ্ছে, এই তৃণমূলের আমলে এগুলো সব হচ্ছে। তো শেষ প্রশ্ন, যদি বাঁকুড়ার বিশ্বখ্যাত শিল্পী যামিনী রায় তার বসত ভিটে বেহাত হয়ে যাচ্ছে, এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের। যেখানে দুর্নীতি আপনি সেখানে তৃণমূলকে পাবেন, আর যেখানে তৃণমূল সেখানে আপনি দুর্নীতি থাকবেই থাকবে। মানে একে অপরের পরিপূরক, এটা দুজনকে ছেড়ে থাকতে পারে না, এটা দুজনকে ছেড়ে থাকতে পারে না। তো এটা হচ্ছে ব্যাপার, ইতিপূর্বে আমরা দেখিনি। আগা খানিদের সম্পত্তি থেকে শুরু করে মানে দেখবেন কোনোদিন নেতাজির বাড়িতে ওরা হামলা চালাচ্ছে, মানে ওটা দখল করে প্রমোটিং করার চেষ্টা করবে, এটা চলছে। আশা করবো রাজ্য সরকারের যিনি সরকারের প্রধান এখন বিদেশ সফরে আছেন, নিশ্চিতভাবে তার কাছে খবরটা পৌঁছাবে যে অবিলম্বে একজন বিশ্বের খ্যাতনাম শিল্পী তার বসত বাড়িতে যদি এই ধরনের ছেড়কার হয়, এটা কিভাবে কিন্তু বাংলার মানুষ সংস্কৃতি আমরা মানুষ এটাকে মেনে নেব না। অবিলম্বে সরকারের হস্তক্ষেপ করা দরকার এবং উনার বাড়িটাকে হেরিটেজ ঘোষণা করে এবং ওটাকে যাতে সংগ্রহশালা হিসাবে রাখা যায় তার ব্যবস্থা সরকারের করা দরকার। আজকে আমি বিধাননগর স্পেশাল কোর্টে এসেছি। আমাদের নামে যে মিথ্যা মামলা দিয়েছিল, মিথ্যা অভিযোগ করেছিল, পঞ্চায়েত ভোটের সময় নাকি আমরা এই এতজন মিলে ষড়যন্ত্রের সাথে কাজ করেছিলাম, আমরা নাকি কাকে খুন করেছি। আর্মস অ্যাক্ট প্রথমে দিয়েছিল, সেটা প্রুভ করতে পারেনি, এখন এক্সপ্লোজিভ অ্যাক্ট দিয়েছে, একাধিক অ্যাক্টে মামলা দিয়েছে। তো আজকে ডেট ছিল, আমরা বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে আস্থা রাখি, মান্যতা দিই। আমাদের অনেককে এখানে যারা আছে তাদেরকে অ্যারেস্টও করেছিল, যত সময় জামিন নিয়েছি। ট্রায়াল শুরু হবে, ট্রায়ালের জন্য আমরা প্রস্তুত আছি। ডেট পড়েছে, আসছি, আইনের পথে চলছে।